সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রজন্ম নিউজ 24.com এর সমসাময়িক বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠান প্রজন্মের বাংলাদেশ। সাথে আছি আমি ইব্রাহিম খলিল সবুজ। আমাদের আজকের আলোচনার বিষয় জীবনযাত্রার ব্যয় বাড়ছে, সমাধান কোন পথে? এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব রেজাউল হক কৌশিক। আপনাদের দুজনকে অভিনন্দন। ধন্যবাদ। দর্শক, আপনারাও প্রজন্ম নিউজ 24.com এর ফেসবুক পেজে সরাসরি মন্তব্য ও প্রশ্ন করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য www.facebook.com/প্রজন্মনিউজ24 এই ঠিকানায় আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমরা শুরুতেই চলে যাব জনাব ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম আপনার কাছে জানতে চাই, এবারের বাজেট আসলে কতটুকু জনবান্ধব ছিল, বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য? এই বিষয় নিয়ে আমাদেরকে একটু বলবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে আরো যিনি আলোচনায় আছেন, আমাদের বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, যে পত্রিকাটি আমাদের পরিবারের আমি ছোট থাকতে দেখেছি, এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কথা আমি অনেক অল্প বয়সে শুনেছি আমাদের পরিবারে, এবং অসাধারণ ভূমিকা যার আমাদের দেশের জন্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে, সেই পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক এবং প্রখ্যাত সাংবাদিকের সাথে আমি আলোচনায় অংশগ্রহণ করছি। আপনার সঞ্চালনায় আপনাদের দুজনকেই মোবারকবাদ জানাচ্ছি। তো আমাকে যে বিষয়টি বলা হয়েছে যে এবারের বাজেট কতটা জনবান্ধব, আসলে এবারের বাজেট হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসের 50তম বাজেট, এবং এবারের বাজেট আমাদের অর্থমন্ত্রী খয়েরি রঙের ব্রিফকেসে করে প্রস্তাবিত বাজেটটি নিয়েছিলেন, এবং সেটি তিনি উপস্থাপন করেছেন পার্লামেন্টে, এবং খুবই সুন্দর খয়েরি রঙের ব্রিফকেসটি ছিল। এবং আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমাদের প্রথম বাজেট যেটি আমাদের তদানীন্তন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ পেশ করেছিলেন 30শে জুন 1972, সে সময় সেটা রেডিওতে সম্প্রচার হয়েছিল। সেটি ছিল 786 কোটি টাকার বাজেট। দ্বিতীয় বাজেট তিনি পেশ করেছিলেন 20শে জুন 1973, তাজউদ্দিন আহমেদ, সেটি ছিল 995 কোটি টাকার বাজেট। এবং তৃতীয় বাজেটটি ছিল 19শে জুন 1974, সেটাও তাজউদ্দিন আহমেদ সাহেব পেশ করেছিলেন, ওটি ছিল 1084 কোটি টাকার বাজেট। আর আমরা শেষ তিনটি বাজেট পেশ করেছেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী মোহাম্মদ মুস্তফা কামাল। এবং এবারের বাজেটের যে পরিমাণ, বরাদ্দের পরিমাণ, সেটি হচ্ছে 6,03,681 কোটি টাকার বাজেট এটি, এবং অনেক বড় বাজেট। এবং এখানে মোট ব্যয় ধরা হয়েছে 6,03,681 কোটি টাকা, আর মোট আয় ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। এবং রাজস্ব খাত থেকে যোগান দেওয়ার পরিকল্পনা জাতীয় রাজস্ব বোর্ড যোগান দিবেন। এবং এখানে ঘাটতি হচ্ছে 2,14,681 কোটি টাকা। আমি মাঝখান দিয়ে আরেকটু বলি, আমাদের দেশের সবচেয়ে বেশি বাজেট পেশ করেছিলেন সাইফুর রহমান। তিনি প্রথম যখন 7ই জুন 1980 সালের বাজেট পেশ করেন, তখন উনি টেকনোক্র্যাট ছিলেন। পরবর্তীকালে উনি এমপি হয়েছেন, এবং উনি সে সময় দুটো বাজেট পেশ করেছিলেন। ওনার সময় বাজেটের আয়তন ছিল, মানে বরাদ্দের পরিমাণ ছিল 4,108 কোটি টাকা। এটি আমাদের নবম বাজেট, এবং তিনি তার জীবনে 12টি বাজেট পেশ করেছিলেন। এবং তিনি
12 বার জাতীয় বাজেট পেশ করেছেন এবং তিনি 5ই সেপ্টেম্বর 2009 এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন। আবার আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উনিও 12 বার বাজেট পেশ করেছিলেন এবং বর্তমান অর্থমন্ত্রী 3 বার বাজেট পেশ করেছেন। ইনশাআল্লাহ তিনি আরো বাজেট পেশ করবেন। আমি এরশাদের আমলের একটা বাজেটের কথা বলি। ডক্টর ওয়াহিদুল হক যে বাজেটটা পেশ করেছিলেন, যেটি 18তম বাজেট ছিল, সেটার আয়তন ছিল 12,703 কোটি টাকা। আর আমাদের শাহ এম.এস. কিবরিয়া মরহুম তিনি 96-97 সালের 26তম বাজেট পেশ করেছিলেন 28শে জুলাই 1996 পার্লামেন্টে। ওটি ছিল 24,603 কোটি টাকা। এবং সাইফুর রহমান সাহেব সর্বশেষ যে বাজেটটি পেশ করেছিলেন 8ই জুন 2006, এটা 36তম বাজেট। এটির আয়তন ছিল 69,000, বরাদ্দের পরিমাণ ছিল 69,740 কোটি টাকা। এরপরে আপনারা জানেন যে জরুরি তত্ত্বাবধায়ক সরকার আমলে ডক্টর মির্জা আজিজুল ইসলাম দুটো বাজেট পেশ করেছিলেন। ওনার 2008-09 যে বাজেটটা পেশ করেছিলেন 9 জুন 2008-এ, সেটির বরাদ্দের পরিমাণ ছিল 99,962 কোটি টাকা। আর এবারেরটার কথা তো আপনাদেরকে জানালাম এবং আলহামদুলিল্লাহ একটি বিশাল বাজেট। আমাদের এই বাজেটের মোট আয়, মোট ঘাটতির কথা আমি আগেই বলেছি। এবং বাজেট সাধারণত জনবান্ধবী হওয়া উচিত, কারণ বাজেট তো মানুষের জন্য, বাজেট তো দেশের জনগণের জন্য, দেশের নাগরিকদের জন্য। এবং একটা কথা আমাদের বলা দরকার যে বাজেট শুধুমাত্র একটি হিসাব নিকাশের খাতা বা বাৎসরিক রোজ নামসা নয়, বা শুধু আয় ব্যয়ের হিসাব নয়, বরং বাজেট একটি জাতির দিগদর্শন এবং দলিল। যে আমার কাছে অধিকাংশ বাজেটেরই কপি আছে এবং আমি এটা নিয়ে পড়াশোনা করি, আমার কাছে খুব মজা লাগে, কারণ এটা আমাদের অর্থনৈতিক ইতিহাসের একটি দলিল। এবং একটি স্বাধীন জাতি হিসাবে দেশবাসী কি চায় এবং কি চায় সেটি বিনির্মাণের দলিল বিবৃত হয় এবং বিস্তৃত হওয়া উচিত জাতীয় বাজেটে। এবং বাজেট বাংলাদেশের জনগণের কাছে একটি ভীতিপ্রদ শব্দ। এটা বললাম এই জন্য, আমি একজন কৃষকের সাথে বাজেট যেদিন পেশ হয়েছে সেদিন আলোচনা করেছি, একদম গ্রামের একজন অসহায় মানুষের সাথে, যিনি সারাদিন খাটাখাটনি করেন এবং যিনি তার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য পাঠিয়েছেন। অনেক কষ্ট করে তিনি সন্তানকে পড়াচ্ছেন। তো আমি ওনার কথা শুনে মনে হয়েছে যে এটা একটা ভীতিপ্রদ শব্দ। বাজেট শুনলে ভীতি একটা মানুষের মধ্যে, অনেকে এটাকে ভীতিপ্রদ শব্দ মনে করেন। এই শব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথে চাল, ডাল সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কথা স্মরণ হয়। যদিও সবসময় মূল্যবৃদ্ধি নাও হতে পারে, স্মরণ হয়, গ্রামের লোকদের স্মরণ হয়। বাজেট ঘোষণার পরপরই গ্রামাঞ্চলের সাধারণ মানুষও কৌতূহলী হন কোন জিনিসের দাম কত বেড়েছে তা জানার জন্য। কেননা বাজেট ঘোষণার পর কখনো কোনো জিনিসের দাম কমেছে এমন অভিজ্ঞতা স্বাধীনতার পর থেকে আমাদের, মানে 1972 সালের পর থেকে এরকম নাই। হয়তো বাড়ে নাই, কিন্তু ওই জায়গায় থেকেছে, কিন্তু কমে গেছে এরকম ইতিহাস আমাদের সাধারণ মানুষ মনে করে যে নাই। আমি জিজ্ঞেস করছি যে এরকম কমছে কিনা, আমাকে বলছে যে না স্যার, স্যার, আমার জানা নেই। এত বড় বাজেটের মধ্যে আসলে এই যে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য আসলে কতটুকু আমি উপকার হবে বলে সেটাই আমি আসতেছি। আমি ইতিহাসটা বললাম এই জন্য যে আমাদের নতুন প্রজন্ম এই জিনিস দেখবেন, তাদের জন্য আমি এটা বললাম। তো আমাদের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের সত্যি এখন দুঃসময়। আমরা যে কালটা আমরা অতিক্রম করছি, আমরা না, সারা বিশ্ববাসী যে একটি কোভিড-19 মহামারীতে আক্রান্ত সারা বিশ্ব এবং সারা বিশ্বের অর্থনীতি এর দ্বারা প্রভাবিত হয়েছে।
এবং বাংলাদেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের সত্যি শুধু বাংলাদেশের না, অন্যান্য দেশেরও সত্যি এখন দুঃসময়, এবং আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় বাধ্য হয়ে তারা খরচ কমিয়ে দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতে। প্রবৃদ্ধির সুফল সবাইকে সমানভাবে পৌঁছে দিতে না পারলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের দুর্ভোগ বুঝবে না, গোছে না, এবং তাদের সংকট আরো বাড়বে। ধনীরা আরো ধনী হবে, তবে ধনীদের সম্পদ বৃদ্ধির অধিকার আছে, তারা তাদের সম্পদ বৃদ্ধি করতে পারবে। এবং মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা, যদি এরকম হয় তাহলে মধ্যবিত্তরা নিম্নবিত্ত হয়ে যাবে আর নিম্নবিত্তরা দরিদ্র হয়ে যাবে। যারা সাধারণ দরিদ্র তারা হত দরিদ্র হয়ে যেতে পারে। তো এভাবে দেশের জনগোষ্ঠীর, দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা বাড়তেই থাকবে। একটি মানব শিশু যখন জন্মগ্রহণ, মানে এখন যে মানব শিশুটা জন্মগ্রহণ করছে তাকে, সে কিন্তু ৮০,০০০ টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে। আর যিনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন তিনিও কিন্তু ৮০,০০০ টাকা ঋণের বোঝা নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। এখন যদি ওখানে ফেরেশতারা জিজ্ঞেস করে যে তুমি এত টাকা ঋণের বোঝা রেখে আসছো, তখন তো সে কি বলবে? সে বলবে যে এটা তো আমি, এরকম তো কোনো ঋণের বোঝা আমি রেখে আসিনি। কিন্তু জাতি হিসেবে আমাদের ঋণের যে বোঝা আছে সেটা ভাগ করলে তো এরকমই দাঁড়ায়। এখন ফেরেশতারা তাকে কিভাবে ট্রিট করবেন আল্লাহ ভালো জানেন। তো এই জন্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, পরিসংখ্যান বলছে গত ৩ বছরে মানুষের আয় স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষে ব্যয় দ্বিগুণ হয়েছে। তাহলে সমাধান কোন পথে, এ বিষয় নিয়ে আমরা আপনার কাছে আবার আসব। আমরা চলে যাব জনাব রেজাউল হক কৌশিক আপনার কাছে। জনাব কৌশিক, আপনার কাছে জানতে চাই, সরকারি হিসেবে জিডিপি তথা সামগ্রিক অর্থনীতির উন্নয়ন হলেও ব্যক্তির ক্ষেত্রে এটি কতটুকু ইতিবাচক প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? জি ধন্যবাদ সবুজ ভাই। ধন্যবাদ প্রজন্ম নিউজকে এরকম একটি আয়োজন করার জন্য। এটা আসলে বাজেট আমাদের জীবনে, সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে জাতীয় অর্থনীতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্যার বলেছেন এবং পরিসংখ্যানগত অনেক তথ্য দিয়েছেন তিনি। তো আমি পরিসংখ্যানে যাচ্ছি না। পরিসংখ্যান যদিও আমাকে পরিসংখ্যান নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হয়, আমি অর্থনীতি নিয়ে লেখালেখি করি এবং বাজেট নিয়ে তো একদম ওতপ্রোতভাবে আমাকে জড়িত থাকতে হয়। তো তারপরও এটা যেহেতু সবার জন্য আলোচনাটা হচ্ছে, আমি কোনো পরিসংখ্যানে না, যে সাধারণ বিষয় ইন জেনারেল যে বিষয়টা সেটার দিকে আমি আলোকপাত করব। তো প্রথমে আপনি জিডিপির হিসাবের কথা বলেছেন, যে জিডিপি তো আসলে আমাদের বাড়ছে, প্রতি বছরই বাড়ছে এবং প্রতি বছর বাড়বে, এটাই স্বাভাবিক। তো একটা ভালো বিষয় যে অন্যান্য দেশের, পার্শ্ববর্তী অনেক দেশ বা বিশ্বের অনেক দেশ থেকে আমাদের জিডিপি প্রবৃদ্ধি অনেক ভালো। এটা অর্থনৈতিক দিক থেকে অবশ্যই অনেক ভালো বিষয়। তবে আপনি জিজ্ঞাসা করেছেন যে মানুষের জীবনে এটার কি প্রভাব পড়বে। তো আপনি নিশ্চয়ই জানেন যে জিডিপি বাড়া বা কমা এটা আসলে মানুষের সঙ্গেই সংশ্লিষ্ট। মানুষের আয় বাড়লেই তখন জিডিপিটা বাড়ে এবং এটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা যে প্রোডাকশন, যেটা যে মানুষের প্রত্যেকের একজন একজন করেই কিন্তু জাতীয় যে আয়টা সেটা হিসাব করা হয়। তো এই হিসাবটা আসলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ছাড়া অন্য কেউ করার ওইরকম পলিসি বা কোনো পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো আমাদের তথ্য নিয়েও অনেক ঝামেলা আছে। সেটা এবার অর্থমন্ত্রী সংসদে যখন বাজেট প্রস্তাব করেছেন তখনও তিনি বলেছেন যে আমাদের পরিসংখ্যানগত অনেক সমস্যা আছে এবং তথ্যগত অনেক ত্রুটি বা ঘাটতির বিষয়টা তিনি আলোকপাত করেছেন। তো সেই জায়গা থেকে একটা যেটা বিবিএস দিচ্ছে আমাদের যেই পরিসংখ্যানটা, সেটাকেই যদি আমরা সঠিক ধরে নিই এবং সেটার আমাদের জীবনে কি প্রভাব ফেলছে সে প্রসঙ্গে আমি বলতে পারি যে হ্যাঁ, মানুষ কিন্তু আগের চেয়ে অনেক মানে সামনের দিকে অগ্রসর হয়েছে।
আগে যেভাবে লাইফ লিড করতো এখন কিন্তু সেভাবে লাইফ লিড করছে না। তার লাইফ স্টাইলে অনেক চেঞ্জ এসেছে। হ্যাঁ, তো এই চেঞ্জের জায়গাটা মূলত যে এখন প্রযুক্তিগত যেই দিকটা সেটার কারণে অনেক অনেক এসেছে। আহ, আগে যেরকম অন্যান্য ফ্যাসিলিটিস ছিল না সেগুলো এখন অনেক মানুষ পাচ্ছেন। এগুলো আমাদের জীবনে অবশ্যই প্রভাব ফেলেছে। আহ, সমালোচনা করলেও অনেক সমালোচনার দিক যেমন আছে, এই ভালো দিকগুলোও কিন্তু আছে। আমাদের এই জিডিপির প্রবৃদ্ধির কারণেই কিন্তু সবার ব্যক্তিগত জীবনে একটা সুফল সুফল ভোগ করছে। কিছু কিছু নেগেটিভ দিক আছে, সেগুলোতে আমি পরে আসতেছি, পরের প্রসঙ্গে হয়তো আরো আলোচনা প্রসঙ্গে হয়তো আসবে। তো আমি যেটা ধন্যবাদ বলছিলাম যে জনাব। যে আপনার এই যে এই করোনা পরিস্থিতিতে এটি আসলে কতটুকু প্রভাব ফেলবে একটু জাস্ট আমাদের যদি সংক্ষেপে বলেন। আহ, করোনা পরিস্থিতিতে আসলে প্রভাব ফেলবে কি, এখন যেটা স্যারও বলেছেন যে এখন তো আসলে শুধু বাংলাদেশের জন্য বিপদ না, এটা সারা দেশ সারা পৃথিবীর জন্যই একটা বিপদের সময় যাচ্ছি আমরা। কারণ সময় সব সময় তো একরকম যায় না, খারাপ সময় আসে। মানুষের ব্যক্তিগত জীবনে খারাপ সময় যেমন আসে, জাতীয় জীবনে আসে, বৈশ্বিক জীবনেও আসে। তো এখন সেই রকম একটা খারাপ সময় আমরা পার করছি আসলে। তো এটাকে সঠিকভাবে নিয়ম নীতি মেনে এটাকে উত্তরণেরই আমাদের সামনে এগোতে হবে। এখন যেহেতু আমাদের ব্যয় অনেক কমে গিয়েছে, সেই ব্যয় কমে যাওয়ার জায়গা থেকে সরি, আমাদের আয় অনেক কমে গিয়েছে, ব্যয়টা বেড়ে গিয়েছে এখন। তো সেই জায়গা থেকে আমাদের সঠিকভাবে চলার চেষ্টা করতে হবে এবং সবাইকে সামনের দিকে আগানো ছাড়া তো আসলে যে কিভাবে এটা জাতীয় জীবনে সেটা পলিটিক্যাল নেতৃবৃন্দ বা অন্যান্য যারা অর্গানাইজেশন আছে সেটা যেই কাঠামো আছে তার মধ্যে দিয়ে আগাবে, কিন্তু আমাদের ব্যক্তি জীবনে আমাদের সবাই প্ল্যানিং ওয়াইজ একটু চলার এখন কোনো বিকল্প নাই। এটা আমার কাছে মনে হয় জিডিপি কমুক বাড়ুক সেটা তো একটা ধন্যবাদ ভিন্ন প্রসঙ্গ। আপনার কাছে আবার আসবো। আমরা চলে যাব জনাব নুরুল ইসলাম আপনার কাছে। জনাব নুরুল ইসলাম আপনার কাছে জানতে চাই, পরিসংখ্যান বলছে গত 3 বছরে মানুষের আয় স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষে ব্যয় দ্বিগুণ হয়েছে। তাহলে এর সমাধানটা আসলে কি কি বলে আপনি করোনার মনে কারণে করছেন? মানে কোভিড-19 কারণে কর্মহীনতা বেড়েছে, আয় হ্রাস পেয়েছে। এটা তো সুস্পষ্ট। এটা শুধু আমাদের দেশে নয়, সারা দুনিয়াতেই হয়েছে। আমাদের কৌশিক ভাই একটু আগে বললেন। এবং সারা বিশ্বের অর্থনীতি ফল করেছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আর এই ধরনের মহামারী পৃথিবীবাসী আর দেখে নাই। আগে স্প্যানিশ ফ্লু হয়েছে, কোনো একটা দেশে হয়েছে বা দুটো দেশে হয়েছে, বা অন্যান্য মহামারী হয়েছে, প্লেগ হয়েছে, কিন্তু একটি দেশে হয়েছে বা ওর আশপাশের দেশে হয়েছে, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এরকম অতীতে হয় নাই। এবং এটার যে বিভিন্ন ভ্যারিয়েন্ট এবং বিভিন্ন ওয়েব, এটা সারা বিশ্ববাসীকে আতঙ্কিত করছে এবং এর প্রভাব অর্থনীতিতে পড়ছে। ফলে মানুষের সামাজিক নিরাপত্তা যেটা, সোশ্যাল সিকিউরিটি যেটা, সেটিতে একটা ইম্প্যাক্ট এর মাধ্যমে হচ্ছে। এবারে বাজেটে কিন্তু একটা ভালো দিক আছে যে আমাদের সামাজিক নিরাপত্তা বলয়ের যে আওতা এটাকে বৃদ্ধি করা হয়েছে এবং বয়স্ক ভাতা কর্মসূচি, প্রতিবন্ধী ভাতা কর্মসূচি, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধি করা হয়েছে। এবং যাদের ব্যয় বেড়েছে এর কারণ হচ্ছে, আপনি চিন্তা করে দেখুন, আমি প্র্যাকটিক্যালি কয়েকটি ফ্যামিলির কথা জানি, কঠিন অসুখের কারণে মানে কোভিডে আক্রান্ত হওয়ার কারণে সর্বস্ব হারিয়ে ফেলেছে, হাসপাতালে ভর্তি করে তাদের কিচ্ছু নাই এখন। এবার শেষে লাশ দাফন করবে সে সামর্থ্য তাদের ছিল না, কিন্তু এই রোগ হওয়ার আগে কিন্তু মোটামুটি তারা চলতে পারত। এরপরে ধরেন আমি একজনের কথা জানি, উনি ঋণগ্রস্ত ছিলেন,
ঋণ নিয়েছিলেন, ঋণ নিয়ে উনি ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন, সেটা উনি শোধ করতে পারেন নাই, সেই চিন্তায় উনি মারা গেছেন কয়েকদিন আগে। এখন তার সন্তানরা সেটা কিভাবে শোধ করবে, তার স্ত্রী কিভাবে শোধ করবে? এই যে এই যে ইম্প্যাক্টটা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই দায়িত্বটা কিন্তু আপনি বলছেন সমাধান কোন পথে, যাদেরকে আল্লাহ বিত্তবান করেছেন, সরকার তো সরকারের দায়িত্ব পালন করবেই, সরকার তো বেশ কিছু কর্মসূচি আছে সরকার, কিন্তু অন্য আমরা যারা বিত্তবান আমাদের সমাজে যারা আছে তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে এবং যাদের অনেক অনেক সম্পদ আছে তাদের দায়িত্ব বেশি, বিশেষ করে মুসলিম হিসাবে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে। অপচয় করা যাবে না, যেটাকে কোরআন শরীফে ইসরাফ বলা হয়েছে, কুলু ওয়াশরাবু লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন খাও পান করো কিন্তু ইসরাফ করো না। ইসরাফ মানে অপচয় করো না। ইভেন আমরা গোসল করতেছি, আমি 1 বালতি পানি দিয়ে গোসল করতে পারি, টেপ ছেড়ে দিয়ে আমি 10 বালতি নষ্ট করতেছি, এটা কিন্তু ইসরাফ হবে। আমি একটা রুমে নাই, সেখানে অনর্থক বিদ্যুৎ মানে লাইট জ্বলতেছে, এটা কিন্তু ইসরাফ হবে। মানে আপনি হালাল সম্পদ প্রয়োজনের অতিরিক্ত আপনি কেউ যদি খরচ করে, এটা জাতি হিসেবে আমাদের সব মানুষকে এটা খেয়াল রাখতে হবে। এই ইসরাফটা যদি আমরা কমাতে পারি তাহলে সেটা কিন্তু আমি একজন অসহায় মানুষকে দিতে পারবো। আরেকটা হচ্ছে তাবজির কমাতে হবে। তাবজির মানে হচ্ছে অপব্যয়, যেটাকে মিসইউজ বলে। ইসরাফ হচ্ছে ওভার ইউজ। আপনার সম্পদটা হালাল কিন্তু আপনি বেহুদা খরচ করলেন, বেফজুল খরচ করলেন। এজন্য সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে সুস্পষ্টভাবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। যে তোমরা তাবজির করো না, যারা তাবজির করে তারা আপন ভাই, খালাতো ভাই না কিন্তু আপন ভাই। তো এই যে জাতি হিসেবে আমাদেরকে অপচয় অপব্যয় এটা কমাতে হবে এবং এটা বিত্তবানদেরকে বেশি খেয়াল রাখতে হবে। আমরা যারা আমাদের সমাজের অসহায় তাদেরকেও খেয়াল রাখতে হবে। কোথাও বিয়েতে গিয়ে একটা রোস্টের জায়গায় ২টা ৩টা তুলে নিল, এরপরে ১.৫টা নষ্ট করলো, এটা যাতে না হয়। খাবার নষ্ট করলো, এটা যাতে না হয়। সেটাও ইসরাফ হবে কিন্তু। এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং বিত্তবানদেরকে এবং যারা অসহায় তাদেরকেও খেয়াল রাখতে হবে, আমি মনে করি। আর এসএমইতে আমাদের এইবারের বাজেটে বলা হয়েছে যে এসএমইতে যে বিনিয়োগ হবে সেটি যদি সুদী আর্থিক প্রতিষ্ঠান দেয় তাহলে স্বল্প সুদে দিতে হবে, আর যদি ইসলামী আর্থিক প্রতিষ্ঠান হয় স্বল্প মুনাফায় দিতে হবে। এটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। আমি মনে করি যদি এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য যে সহায়তার ঘোষণা এই বাজেটে দেওয়া হয়েছে সেটি যেন এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তাদের হাতে পৌঁছে বা এই খাতের উদ্যোক্তা যাতে তৈরি করা হয় সেদিকে আমাদের নজর দিতে হবে, তাইলে সমাধানের দিকে আমরা যেতে পারবো। আর মাইক্রো ফাইন্যান্সের কথা বলি, যে মাইক্রো ফাইন্যান্স তো এখন আমাদের সারা দেশে ছড়িয়ে আছে, কিন্তু পত্রিকায় কৌশিক ভাই হয়তো ওনারাই তো এগুলো রিপোর্ট করেন, অনেক তথ্য ওনারা দেন ইত্তেফাকে আমি দেখি। এই যে সেদিন সাতক্ষীরার একটা নিউজ দেখলাম যে মাইক্রো ফাইন্যান্সের টাকা ফেরত, লকডাউনের কারণে মাইক্রো ফাইন্যান্সের অর্থ ফেরত দিতে পারছেন না, কারণ দোকান বন্ধ, মাইক্রো ফাইন্যান্সের অর্থ ফেরত দিতে পারছেন না। তো আবার যারা বিনিয়োগ দিয়েছেন তারা তো তাদেরও তো অসুবিধা, এবং অনেক ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এনজিও বা ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি জানি যে অনেকে আমাকে ফোন করেন যে স্যার আমার তো চাকরি নাই, আমার প্রতিষ্ঠান তো বেতন দিতে পারছে না, এই যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা। এটার জন্য আমাদেরকে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা আমাদের সমাজে যারা সচ্ছল আছে তাদেরকে চিন্তা করতে হবে এবং ওই মাইক্রো ফাইন্যান্সকে যদি আমরা জাকাত দিলে ফেরত নেই না এরকম যদি ইয়ে হিসেবে কনভার্ট করা যায়, আলট্রা পুয়ারদের যারা খুবই হতদরিদ্র, চরম দারিদ্র সীমার নিচে যারা, তাদেরকে এই টাকাটা দিয়ে দেওয়া, তারা যাতে টিকে থাকতে পারে। এবং জাকাত ফান্ডের মাধ্যমে জাকাত ফান্ড ব্যবহার করে এটা করা যেতে পারে বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এটা করা যেতে পারে। এবং কম মুনাফায় ব্যাংকগুলো যাতে বিনিয়োগ দেয় ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে, মাইক্রো এন্টারপ্রাইজ, মাইক্রো ফাইন্যান্সের ক্ষেত্রে বা এসএমইর ক্ষেত্রে এটা করতে হবে। আর উদ্যোক্তা তৈরির জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, পুরো জাতিকে চেষ্টা করতে হবে, যে যেখানে আছে যাতে কেউ বসে না থাকে। এবং একটা গাভী পালন করার দরকার, সে গাভী পালবে, গাভী না পারলে 5টা হাঁস পালবে, 5টা মুরগি পালবে, মোরগ পালবে, যাই কিছু আছে এগিয়ে যেতে হবে। এবং এটা কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু ক্যাচ করেছে, তারা কিন্তু করে এখন।
করে। এখন এটা সবাইকে ধন্যবাদ আমরা জনাব নুরুল ইসলাম আপনাকে। আপনি অনেকগুলো বিষয় বলেছেন যে সমাধানের জন্য এই কোভিড-19 এর সময়তে আসলে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসা দরকার, বিভিন্ন ধরনের বিত্তবানদের এগিয়ে আসা দরকার, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসা দরকার। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আমরা আশা করছি অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে অবশ্যই কাজ করছেন, আরো ব্যাপক হারে কাজ করবেন, তাহলে আমাদের এই অর্থনৈতিক মন্দাভাব দূর করা সম্ভব। আপনার কাছে আমরা আবার আসবো। আমরা চলে যাব জনাব কৌশিক আপনার কাছে। জনাব রেজাউল হক কৌশিক, আপনার কাছে জানতে চাই, নিত্য পণ্যের দাম বাড়ার সাথে সাথে মানুষের ব্যয় বৈষম্য বেড়েছে। আয় ব্যয়ের যে বৈষম্যটা এটি খুব চরম আকার ধারণ করছে। ব্যক্তি জীবনে এর কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কি? জি, অবশ্যই এটা তো প্রভাব পড়বেই, কারণ যেখানে যদি তেলের লিটার আমি আগে 100 টাকা করে কিনি, এখন 120 টাকা কিনতে হলে তো অবশ্যই এটা প্রভাব পড়বে। কারণ মানুষের টাকা কিন্তু ইনকামটা লিমিটেড। এখন যে চাকরি করেন তার দেখা গেছে যে অনেক ক্ষেত্রে চাকরির বেতন কমে গেছে, বা যেই সময়ে বেতনটা দেওয়ার কথা সেই একই সময়ে দিচ্ছে না। যেহেতু আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 80% কিন্তু বেসরকারি কোম্পানি নির্ভর, বা বেসরকারি খাত কিন্তু নিয়ন্ত্রণ করছে। তো আমাদের সরকারি চাকরিজীবীর বাইরে কিন্তু সবাই কিন্তু বেসরকারি চাকরি করে। হ্যাঁ, কেউ হচ্ছে হাই লেভেলের চাকরি করে, বা অনেক বিগ ভলিউমের স্যালারিতে চাকরি করেন, আবার কেউ কম স্যালারিতে চাকরি করেন, কিন্তু সবার কিন্তু স্যালারি নিয়েই চলতে হয়। তো এই কোভিড এর সময়ে প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো তাদের যে প্রোডাক্ট উৎপাদন করে সেই প্রোডাক্ট সেল করতে পারছে না, বা দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা যে নিত্য পণ্যের বাইরে অন্য যে বিলাস সামগ্রী, যেগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট, ওইগুলো কিন্তু এই সময়ে অ্যাভয়েড করার অনেক চেষ্টা করছে। এবং স্যার বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, যে কোথায় কোথায় আমাদের লেকেন্স আছে এবং কোনগুলো বাদ দিলে আমরা এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারি। তো এই পরিস্থিতিতে সবাই কিন্তু একটু হিসাব করে চলার চেষ্টা করছে। তো এরই মধ্যে এই যে হিসাব করে চলছে, এর মধ্যে যদি আবার কোনো পণ্যের দাম বেড়ে যায়, যেমন চালের দাম হয়তো বাড়ে নাই, চাল হচ্ছে প্রতিদিন লাগে, চালের দামটা হয়তো বাড়ে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে তেলের দাম বেড়ে গেছে। আমরা দেখছি যে কয়েকদিন আগে তেল নিয়ে একটা ব্যাপক মানে শোরগোল তৈরি হয়েছিল, বা অন্যান্য কিছু প্রোডাক্টের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে, আমরা দেখছি ইতোমধ্যেই। তো এটা তার যে মান্থলি যে একটা হিসাব, সেই হিসাবের সঙ্গে তার যে কিন্তু অন্য পণ্য কিনতে পারছে না, অনেক কিছু স্যাক্রিফাইস করে এই সময় চলতে হচ্ছে তাকে। তো এই পরিস্থিতিতে স্যারের কথা ধরে যদি আমি বলি যে এই সময় কি করণীয় বা কি করা যেতে পারে, সেক্ষেত্রে উনি কিছু সাজেশন দিয়েছেন। সেই সাজেশনের সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে আমাদের গ্রামীণ অর্থনীতি যেটা আছে, এই গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কোনো বিকল্প নাই। এখন পর্যন্ত আমাদের অর্থনীতি কিন্তু শহর কেন্দ্রিক হইলেও বেশিরভাগ মানুষ কিন্তু এখনো গ্রামেই বসবাস করেন। তারা চাষবাস বা অন্যান্য পশুপালন এগুলোর মাধ্যমেই কিন্তু চলছেন। তো এমন পরিস্থিতিতে কোভিড এর সময় অলরেডি আমরা দেখেছি যে অনেকেই যারা বেসরকারি চাকরি হারিয়েছেন বা চাকরিতে বেতন কমে গিয়েছে, তারা ঢাকা শহর থেকে চলে গেছেন গ্রামে, যে তারা এই ধরনের পশুপালন বা কৃষিতে তাদের ইনভেস্ট করা শুরু করেছেন, বা গ্রাম কেন্দ্রিক ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা যেগুলো আছে সেগুলো শুরু করেছেন। তো এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসাগুলো কিন্তু একসময় বিগ ভলিউমে দাঁড়াবে। এবং আমরা দেখছি এখন যে ইন্টারনেট কেন্দ্রিক, ফেসবুক কেন্দ্রিক বা ই কমার্স কেন্দ্রিক অনেক ব্যবসা কিন্তু এই করোনার সময় বেড়েছে, যে ফিজিক্যাল মুভমেন্ট ছাড়া কিভাবে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম সারতে পারি, সেরকম একটা জায়গায় কিন্তু এসেছে। তো এই বাজেটের কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়াতে মানুষ আসলেই খুব বিপদের মধ্যে পড়েছে। এটার অবশ্য সরকারের পলিসি অনুযায়ী চলবে, কারণ আমরা চিন্তা করি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে, কিন্তু সরকার অনেক ক্ষেত্রে তার জাতীয় ইস্যু নিয়ে অনেক ক্ষেত্রে কাজ করতে হয়। সেজন্য আমাদের কাছে যেটা হয়তো অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে বিপজ্জনক, সেটা হয়তো পরবর্তীতে
ভালো ফলাফলও আনতে পারে। স্যার ভালো বলতে পারবেন এটা। তো এখন আমরা যে ক্ষুদ্র পরিসরে আমরা বলতে পারি যে এরকম যদি প্রত্যেক বছর যে বাজেটের দাম বেড়ে যায় এবং এটা একটা আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এটা আসলেই খুব বিপজ্জনক। আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি যে কোন পণ্য কত থাকবে বা এক একটা পণ্যের যে সেক্টর ওয়াইজ কিন্তু তাদেরকে একটা পলিসি দিয়ে দেওয়া হয় যে আপনার 10 বছর ট্যাক্স রিবেট বা আপনার ট্যাক্স দিলেও এই পরিমাণ দিতে হবে। তো এভাবে যখন সেইভাবে তাদের কাঁচামালের ক্ষেত্রেও তাদের একটা যে বাইন্ডিংস দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আর প্রোডাক্টের দামটা বাড়ে না। কিন্তু আমাদের ক্ষেত্রে এটার অনেক যেমন গভর্নমেন্টের পলিসি লেভেলের একটা সমস্যা আছে। আমরা দেখি যে ঠিকঠাক মতো তাদেরকে গাইডলাইনটা দিতে পারে না ওই সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এবং এক শ্রেণীর দুষ্ট চক্র আছে যারা ব্যবসা করেন, তারা এই বাজেটের জন্যই বসে থাকেন। তারা একটু কোনো কিছু আভাস পাইলেই প্রোডাক্টের দাম বাড়িয়ে দেন। এটা আসলে গভর্নমেন্টের লেভেল থেকে এবং যারা এটা নিয়ন্ত্রণ করেন তাদের দিক থেকেই এই জায়গাটা আসলে রোধ করতে হবে। তা না হলে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, তাদের জন্য অনেক সমস্যা হবে এবং এটা একটা আমাদের বাজেট আসা মানেই আমাদের যে ভয়ের কারণ সেটা আরো দিন দিন বাড়বে আমার কাছে মনে হয়। জনাব রেজাউল করিম, রেজাউল হক কৌশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব জনাব নুরুল ইসলাম আপনার কাছে। জনাব নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, টাকা পাচারের কারণে অর্থনীতি কি ধরনের বিরূপ প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটির কারণে আমাদের দেশে বিনিয়োগ বৃদ্ধি হচ্ছে না, এবং যদি এই টাকাটা আমাদের দেশে বিনিয়োগ করা হতো, অ্যামাউন্ট যাই হোক যেটা পাচার হচ্ছে সেটা যদি এখানে বিনিয়োগ করা হতো বা যারা নিয়ে যাচ্ছেন তারা যদি এখানে বিনিয়োগ করতে পারতেন, তাহলে এই দেশের মানুষের তো অনেক উপকার হতো, এবং সে উপকারটা কত লোকের কর্মসংস্থান হতো। যেমন কেউ যদি একটা কম্পোজিট টেক্সটাইল করেন, এক জায়গা দিয়ে তুলা ডুববে আর এক জায়গা দিয়ে কাপড় হয়ে বের হয়ে জামা কাপড় হয়ে সেটা রেডিমেড গার্মেন্টস হয়ে বিদেশে এক্সপোর্ট হবে, এরকম ইন্ডাস্ট্রি আছে কিন্তু বাংলাদেশে। যদি এরকম হয় তাহলে সেখানে কত লোক চাকরি করতে পারবে? হাজার হাজার লোক চাকরি করতে পারবে এরকম কোনো কম্পোজিট ইন্ডাস্ট্রি যদি হয়। তো এই টাকাটা যারা এগুলো করেন তাদেরকে আমি অনুরোধ করব এটা যাতে এই দেশ থেকে না নিয়ে যদি এদেশে বিনিয়োগ করেন দয়া করে, তাহলে এদেশের মানুষের উপকার হতো। যে দেশ আপনাকে এত বড় করেছে, যে দেশ আপনাকে মানুষ করেছে, যে দেশের আলো বাতাসে আপনি মানুষ হয়েছেন, সে দেশের জন্য এই ধরনের মানুষদের দরদ থাকা উচিত আমি মনে করি। কারণ এটা তো আমি আর আপনি জোর করে ঠেকাতে পারবো না, আমরা মোটিভেট করতে পারি। আমি ব্যাংকে চাকরি করার সময় আমি মানে আমি 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 জানি না তারা কি করছেন, আমি কিন্তু উদ্বুদ্ধ করতাম, এবং বিত্তবান লোক পাইলে উদ্বুদ্ধ করতাম যে আপনি একটা কিছু উদ্যোগ নেন, তাহলে আপনার এই উদ্যোগের ফলে অসহায় মানুষগুলো উপকৃত হবে, যারা কর্মক্ষম তারা উপকৃত হবে। এই জন্য এই টাকা পাচারের কারণে বিনিয়োগ বৃদ্ধি পায় না। প্রবাসীদের আয় আমাদের দেশে আসে, আমাদের ওয়েজ আর্নার যারা, সে আয় আমাদেরকে ভালোভাবে বিনিয়োগ করতে হবে, শুধু ব্যাংকে ফেলে রাখলে হবে না। এবং এই দেশে যারা চাকরি করে, বিদেশি আমাদের দেশে অনেকে চাকরি করে বিভিন্ন আইটি সেক্টরে বা বিভিন্ন সেক্টরে, ওই ওই তাদের রিপ্লেসমেন্টের জন্য আমাদের এখানে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তাহলে আমাদের দেশ থেকে যারা এখান থেকে টাকা পয়সা রোজগার করে তাদের দেশে নিয়ে যায়, এটা কিন্তু পরিসংখ্যান কৌশিক ভাই জানেন, আমি বলবো না, এটা এটা বিরাট অ্যামাউন্ট নিয়ে যান। অথচ আমাদের এখানে অনেক বেকার, তাদেরকে আমরা ইজিলি আইটি এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারি, যোগ্য এবং দক্ষ হিসেবে তৈরি করতে পারি, এবং ফলে আমাদের এই দক্ষ জনশক্তি যদি তাদেরকে রিপ্লেস করে তাহলে টাকাটা আমাদের এখানে থাকবে। আমাদের এই দেশের মানুষ কত কষ্ট করে মরুভূমিতে অনেক পরিশ্রম করে, আমি সৌদি আরবে দেখেছি কত কষ্ট করে তারা টাকা পাঠায়। আবার এটাও এখন পজিটিভ যে আমাদের
আমাদের দেশের অনেক মানুষ, অনেক ভাইয়েরা, আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইয়েরা বিদেশে পিএইচডি করেছেন, বিদেশে অনেক যোগ্যতা অর্জন করে তারা চাকরি করেন এবং সেখানে অনেক টাকা রোজগার করেন। সে টাকা একটা অংশ তারা তাদের মা বাবার কাছে পাঠান, পরিজনের কাছে পাঠান, তাদের জাকাতটা বাংলাদেশে পাঠান, তাদের সাদাকাতুল ফিতরটা বাংলাদেশে পাঠান। ফলে এগুলো তো অসহায় মানুষই পায়, বাবা মা পায়। বাবা মা তো আবার বাজারে যখন জিনিসপত্র কিনে, তাহলে কারণ মালটা বিক্রি হয়, পণ্যটা বিক্রি হয়, তাহলে অর্থনীতিতে একটা 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 উদ্যম সৃষ্টি হয়। কারণ একজনের জিনিসপত্র বানালো, যদি সেটা বিক্রি না হলো, তাহলে তো সে আর জিনিস তৈরি করবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং যাতে আত্মকর্মসংস্থান যাতে বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমি মনে করি যে যাদের অর্থ আছে তাদেরকে জাকাত দেওয়া দরকার। জাকাত তো ব্যক্তিরাই পায়। জাকাত যিনি দেন তিনি বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিকে দেন। জাকাতের খাতগুলো সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে বলা হয়েছে। আমি সেটা এখানে আলোচনা করার সময় নেই। এরপরে ওসর কিন্তু আমাদের দেশে অনেকে জানেই না। এই যে এবার যে তরমুজ বিক্রি করলো রোজার মাসে, কেজি হিসাবে বিক্রি হলো, এবং আমি দেখেছি একটা তরমুজ 10 কেজি পর্যন্ত হয়। এখন ভিতরে পানি দিছে কিনা আমি জানি না, কারণ সুই দিয়ে তো পানি দেওয়া যায়, সিরিঞ্জ দিয়ে। কিন্তু একটা 10 কেজি তরমুজ যদি 50 টাকা হয় তাহলে কত টাকা? এবং লক্ষ লক্ষ টাকার তরমুজ অনেকে বিক্রি করছে। আমাদের শাইখ সিরাজ দেখাইছে চ্যানেলাইতে। তো এখন হয়তো সে ভাইকে জিজ্ঞেস করলে বলবে যে ভাই ওসর কি, আমি তো জানি না। তো এগুলো রাষ্ট্রীয়ভাবে যদি এগুলো ইন্ট্রোডিউস করা হয়, তাহলে যারা সচ্ছল আছে তারা কিন্তু টাকা আর বিদেশে নিয়ে যাবে না, টাকা এখানেই তারা বিনিয়োগ করবে। এবং করলে তারা যদি কিছু ক্ষেত্রে বিনিয়োগ করে, তারা যদি তরমুজ চাষ করে, তারা যদি আলু চাষ করে, তারা যদি আমের বাগান লাগায়, তারা যদি নারিকেলের বাগান লাগায়, তাহলে তো আমার নারিকেলের তেলের জন্য তো শ্রীলঙ্কা থেকে নারিকেল আর ইম্পোর্ট করতে হবে না। যদিও আমাদের দেশে অনেক নারিকেল গাছ আছে, কিন্তু আপনারা জানেন কিনা আমাদের নারিকেল হয় শ্রীলঙ্কা থেকে, নারিকেলের তেলের কারখানাগুলো চালানোর জন্য। এবং এরকম একটা কারখানা আমি দেখতেও গিয়েছি। তো এরপরে ধরেন আওকাফ একটা বড় ইনস্ট্রুমেন্ট। যারা সচ্ছল তারা এটা করতে পারেন। এর মাধ্যমে নিম্নআয়ের মানুষের হতাশা দূর হবে। এবং সুকুক আমাদের সরকার কিন্তু এবারে বাজেটে বলেছেন, এবং সুকুক কিন্তু রিডিউস হয়েছে আল্লাহর রহমতে আমাদের। সুকুক করেছেন এবং সুকুকের মাধ্যমে সুকুক বিভিন্ন রকম হতে পারে। সুকুক মুদারাবা সুকুক, মুশারাকা সুকুক, ইজারা সুকুক, ইজারা বিল ভাই সুকুক, ভাই সালাম সুকুক, ভাই মোরাবা সুকুক, ভাই মুআজ্জাল সুকুক, এবং ভাই ইস্তিসনা সুকুক, অনেক রকম সুকুক হতে পারে। এবং সুকুক থেকে সারা দুনিয়া থেকে ফান্ড আসবে। আমাদের বাংলাদেশিরাই বিদেশে সারা দুনিয়াতে ছড়িয়ে আছে, তারা ফান্ড দিবে। সে ফান্ডটা দিয়ে কিন্তু তাইলে আমাকে ওয়ার্ল্ড ব্যাংকের উপর নির্ভর করতে হবে না, আমাকে এডিবির উপর নির্ভর করতে হবে না, বা যাদেরকে আমরা বড় ধরনের সুদ করতে হয় সেটা নির্ভর করতে হবে না। আমি সুকুক যারা হোল্ডার তাদেরকে আমি নির্দিষ্ট তরিকায় সিস্টেমে আমি তাকে, যেমন আমি পদ্মা সেতু যদি সুকুক ফান্ড দিয়ে করতাম, তাহলে পদ্মা সেতুর টোল থেকে আমি তাকে ইনকামটা দিতে পারতাম। আমাদের এখানে এগুলো আমাদের সরকার ভালোভাবে গ্রহণ করেছেন বলে আমি সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। এবং মুদারাবা বন্ড আমাদের দেশে 2007 সালে চালু হয়েছে। ইসলামী ব্যাংক প্রথম মুদারাবা বন্ড চালু করেছে, মুদারাবা পারপিচুয়াল বন্ড আপনারা জানেন। এবং এখন অন্যান্য ইসলামী ব্যাংকগুলো সেটা চালু করছে, এবং এগুলো জনপ্রিয় করা দরকার। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে কিন্তু এই সুকুক বিরাট ভূমিকা পালন করেছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অন্যান্য দেশের অর্থনৈতিক উন্নয়ন। এবং এখন বহু দেশ। জনাব ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুর্নীতি ও জবাবদিহিতার অভাব মূল্যস্ফীতির অন্তরায় কিনা এই বিষয় নিয়ে আমরা আপনার কাছে আবার আসবো। আমরা চলে যাব রেজাউল হক কৌশিক আপনার কাছে। রেজাউল হক কৌশিক, আপনি যেহেতু ব্যাংক বিট করেন, আপনি অর্থনীতির সাথে দীর্ঘ সময় কাজ করছেন, একজন সাংবাদিক হিসেবে ব্যাংক সেক্টরের দুর্নীতি এটি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? যে দুর্নীতি আসলে তো যে কোনো সময়, মানে যেখানেই ঘটুক, সেটা শুধু ব্যাংকে না, যেখানেই ঘটুক সেখানেই আসলে সেটা সবার জন্যই সমস্যা। এটা ওই গুটি কয়েক বা মুষ্টিমেয় মানুষের কিছু আর্থিক বেনিফিট ছাড়া আর কিছুই দিতে পারে না। এটা সবার জন্যই খুবই খারাপ একটা দিক।
এবং সেটা সেটা আসলে কারোর জন্যই মঙ্গলময় নয়। না হচ্ছে সেটা সমাজের জন্য, না রাষ্ট্রের জন্য। আর ব্যক্তির জন্য, অন্য ব্যক্তির জন্য তো নয়, কারণ অন্য ব্যক্তি তো সেখান থেকে আরো ওই মুষ্টিমেয় দুই একজন ছাড়া সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, লুজার হয়। কারণ যেই ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে মনে করেন যার লোনটা পাওয়ার কথা, সে না পেয়ে যেই লোকটা লোন পাওয়ার কথা না কোনোভাবেই, এবং যে ওই ঋণটা নিয়ে কাজে লাগাবে না, সে হয়তো ভোগ বিলাসে বা অন্যান্য কাজে ব্যয় করবে, তাকে যদি আমি দিই ঋণটা, তাহলে কিন্তু এখানে যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু বঞ্চিত হলো। সো এভাবে মনে করেন এটা ছোট পরিসরে, আরো বড় বড় পরিসরে বলা যেতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন ব্যাংকের থেকে বিভিন্ন সুবিধা এখন পাওয়া যায়। যেমন আরো একটা ছোট যদি উদাহরণ দিই, কৃষি ঋণে এখন মাত্র 4% কনভেনশনাল ব্যাংকিং এর কথা বলছি, ইসলামী ব্যাংকিং ও তাই, যে কাছাকাছি আর কি একটা ইন্টারেস্ট বা লাভ ধরে সেটা দেয় ইসলামী ব্যাংকগুলো। তো কনভেনশনাল ব্যাংকিং এ 4% ঋণে 4% ইন্টারেস্ট নিয়ে একজন কৃষককে লোন দিতে পারে একটা ব্যাংক। তো সেক্ষেত্রে মনে করেন যে লোনটা পাওয়ার যোগ্য, যে ফেরত দিতে পারবে, সবকিছু ঠিক আছে, কিন্তু তাকে না দিয়ে যে লোকটা ঘুষ দিল বা অন্যভাবে ব্যক্তি সম্পর্ক আছে এরকম কাউকে দিল, তাহলে কিন্তু এটাও কিন্তু অনেক বড় দুর্নীতি। এবং এটা যখন স্প্রেড করতে থাকে সমাজে, তখন আস্তে আস্তে আরো অনেক বড় দুর্ঘটনা ঘটে, হলমার্কের মতো ঘটনা ঘটে, বা বিসমিল্লাহ গ্রুপের মতো ঘটনা ঘটে। এবং সেটা কিন্তু হলমার্ক গ্রুপের ঘটনা ঘটেছে প্রায় 1 যুগ আগে। তো এখনো কিন্তু সেই লোনগুলো রিকভার হয় নাই। এবং যখন এরকম ঘটনা ঘটে তখন কিন্তু পুরা সেক্টরের প্রতি একটা অনাস্থা তৈরি হয়। অনাস্থা যখনই তৈরি হয় ব্যাংকের প্রতি, মানুষ কিন্তু আর যে আস্থা নিয়ে যে আমার ঋণ দরকার, আমি গেলাম ব্যাংকের কাছে শুধু। আর ব্যাংক তো শুধুমাত্র ঋণ নিয়েই কাজ করে না, আরো অনেক ফাংশন আছে, যেমন আমানতের ক্ষেত্রে যে আমাদের দেশের মানুষ, যে শিক্ষিত মানুষ, সেও কিন্তু জানে না যে আসলে আমানতের কয়টা প্রকল্প আছে। যে সাপোজ ইসলামী ব্যাংকেই গেল কেউ একজন, সে আমানতের কি কি প্রজেক্ট আছে কিন্তু সে জানে না, বা তাকে বিভিন্নভাবে জানানোর ব্যবস্থাও করা হয় না, বা যেটাতে সে একটু বেশি সুবিধা পাবে সেটা ব্যাংক কিন্তু সেটা থেকে তাকে ঘুরিয়ে ব্যাংকের যেটা লাভ হবে সেটাতে সে যাইতে চায়। তো এরকম এই ছোট ছোট দুর্নীতিগুলোও কিন্তু একসময় বড় বড় হয়ে যায়, এবং দারিদ্র বিমোচনে আমি আপনার কাছে আরেকটু যুক্ত করতে চাই যে সরকার আসলে এই যে ব্যাংক সেক্টরের দুর্নীতি, এটা বন্ধ করার জন্য ব্যাংক কি আসলে কোনো নতুন ওয়ে অবলম্বন করতে পারে কিনা, যে এই ওয়ে অবলম্বন করলে হয়তো দুর্নীতিটা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছে? আসলে সরকার তো সবসময় মুখে অনেক কথাই বলে, কিন্তু যেটা সমস্যা হলো ব্যাংক কিন্তু নিয়ন্ত্রণ, আপনি জানেন নিশ্চয়, স্যার এখানে আছেন উনিও জানেন, যে ব্যাংক তো নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। আরেকটা যে হচ্ছে গভর্নমেন্ট ব্যাংকগুলোর সে অর্থ মন্ত্রণালয় একটা বড় পোর্শনে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বা তাদের উন্নতির জন্য কাজ করে। তো দেখা যায় যে এখন যেটা ঘটছে যে যেই লোকটা অন্যায় করেছেন, কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত দিচ্ছেন না, তাকে তো চাপ দিতে হবে কোনো না কোনো ভাবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বা ওই ব্যাংকের হেড অফিসের থেকে। কিন্তু দেখা যাচ্ছে উনি পলিটিক্যাল লিডার বা ওনার গভর্নমেন্টের সঙ্গে অনেক ভালো রিলেশন আছে। তো এই রিলেশন থাকার কারণে সে যেখানে তার ফেরত দেওয়া লাগতো 200 কোটি টাকা, সে 2 কোটি 5 কোটি টাকা একজন পলিটিক্যাল লিডারকে সে টাকাটা দিয়ে বলে, ভাই আপনি এটা একটু সেভ করেন, বা যেভাবে করা দরকার তাকে কিন্তু ওইটা অন্যভাবে সুবিধা দিয়ে এখানে অনেক বড় সুবিধাটা সে ব্যাংক থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু এতে ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো তো এখন আগে খেলাপি ঋণ ছিল না, এখন কিন্তু শুধুমাত্র ব্যাংকের দুর্নীতির সাথে আসলে আরো অনেকগুলো দুর্নীতি যুক্ত বিভিন্ন ভাবে। সব দুর্নীতি মানে হলো সব জায়গায় বন্ধ করার চেষ্টা করতে হবে, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের হয়তো ব্যাংক যে দুর্নীতিটা হচ্ছে সেটা বন্ধ হবে যদি অন্যান্য সেক্টরের দুর্নীতিগুলো আস্তে আস্তে বন্ধ করা যায়।
Exactly. আর এখানে নৈতিকতার কোনো বিকল্প নেই, সেটা ইসলামিক কথাই বলি, আর যদি কেউ যদি নন ইসলামিক হয় তাও সমস্যা নেই। এখানে নৈতিকতার বিষয়টা হলো সবচেয়ে বড় বিষয়। যে আমি মনে করছি যে এবং এখানে এখন তো ধ্যান ধারণা হয়ে গেছে যে ব্যাংক থেকে টাকা নিলে আর ফেরত দেওয়া লাগে না, এরকম একটা পলিটিক্যাল লিডারদের বা অনেক বড় ব্যবসায়ী তারা এটা অনেক অনেক ক্ষেত্রেই মনে করেন। এবং আমাদের বারবার বলা হয় যে খেলাপি যারা ঋণ খেলাপি তাদের হচ্ছে তালিকা দেওয়া হবে, তাদেরকে বিদেশ যাত্রায় বা অন্যান্য নানান ভাবে অন্যান্য দেশে যেটা আছে আর কি, আমরা মালয়েশিয়ায় দেখছি, চায়নাতে দেখছি বা অন্যান্য, কিন্তু আমাদের দেশে শুধুমাত্র একটা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকে। সংসদে অনেক বড় বড় কথা হয়। তো একটা ভালো দিক যে গত বছর একটা খেলাপি ঋণের একটা তালিকা দিয়েছে গভর্নমেন্ট, এটা একটা খুবই ভালো দিক যে আস্তে আস্তে ভালোর দিকে আগাচ্ছে। এখন এটা এই ভালোটা আরো বেশি করে হতে হবে, বড় করে আসতে হবে। এবং আপনি দারিদ্র বিমোচনের ব্যাংকের ধন্যবাদ আপনাকে। সরকার আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে এই দুর্নীতি আশা করি বন্ধ হবে। আপনার কাছে আমরা আবার আসবো। আমাদের অনেক দর্শক শ্রোতা যারা বিভিন্ন কমেন্টস করেছেন, আপনাদের সবগুলো কমেন্টস হয়তো পড়তে পারলে আমরা অনেক ভালো লাগতো, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে সব কমেন্টস হয়তো পড়তে পারি না। আপনারা আমাদের সাথে আছেন, ধন্যবাদ আপনাদেরকে। আরো বেশি কমেন্টস করুন। আপনাদের কোনো বিষয় যদি আমাদের অতিথিদের কাছে জানার থাকে সেই বিষয়গুলো আপনারা প্রশ্ন আকারে আমি লিখতে পারেন। আমরা চলে যাব জনাব নুরুল ইসলাম আপনার কাছে। জনাব নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, দুর্নীতি এবং জবাবদিহিতার অভাব কি মূল্যস্ফীতির অন্তরায় বলে আপনি মনে করছেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি। দুর্নীতিকে কোরআন শরীফে মুনকার বলা হয়েছে এবং এটার আরবি পরিভাষা হচ্ছে খাসাস, এবং আবার জবাবদিহিতা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা ম্যানেজমেন্টে অ্যাকাউন্টেবিলিটি বলি। এবং ইসলামের দৃষ্টিতে জবাবদিহিতা কিন্তু কমপক্ষে থ্রি ফোল্ড, মানে অ্যাকাউন্টেবিলিটি টু সেলফ, নিজের কাছে জবাবদিহি করা, নিজের কাছে জবাবদিহি করবে যে উনি মূল্যস্ফীতির কারণ ঘটালেন কিনা, কোনো কারণে উনি দাম বাড়াইয়া দিলেন কিনা, জিনিসপত্রের দাম বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করলেন কিনা, অথবা কোনো দুর্নীতি করলেন কিনা। একটু হায়ার আর কি, ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করা। যারা চাকরি করেন তাদের তো টায়ার আছে, ঊর্ধ্বতন টায়ারে জবাবদিহি করতে হয়। আচ্ছা, এখন নিজের কাছেও জবাবদিহি করলেন না, কিন্তু ঊর্ধ্বতনের কাছেও ঊর্ধ্বতনও জিজ্ঞেস করলো না বা ওনাকে ছেড়ে দিলেন, কিন্তু একদিন ওনাকে এক মহান মালিকের কাছে জবাবদিহি করতে হবে, টু আল্লাহ। এটা মনে রাখতে হবে। এই যে আমরা সূরা ফাতিহা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, প্রতিদান দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। এখানে দিন শব্দটি প্রতিদান প্রতিফল অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে আল্লাহ তাআলা মানুষকে জবাবদিহির আওতায় নেবেন, তার দুনিয়ার কর্মকাণ্ডের হিসাব নেবেন, হিসাব নিয়ে তাকে প্রতিদান প্রতিফল দিবেন। এমনি তাকে জান্নাত দিয়ে দিবেন, বিষয়টা কিন্তু এরকম না। যেমন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কোন জিনিস তোমাকে প্রতিদান দিবস সম্পর্কে বেখবর রেখেছে? ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন, অথচ তোমার সাথে সম্মানিত পরিদর্শক নিয়োজিত আছে, তারা হচ্ছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তারা তোমার সবকিছু রেকর্ড করতেছে। এই কাঁধে কিন্তু সফটওয়্যার লাগানো আছে। দুনিয়াতে মানুষ বেশি না ফেরেশতা বেশি? পৃথিবীতে যদি এখন 800 কোটি মানুষ হয়, তাহলে 1600 কোটি ফেরেশতা তো এই মানুষের সাথে আছে, আরো অন্যান্য দায়িত্ব পালনে আছে না? আমাদের এই আলোচনাও কিন্তু আল্লাহর ফেরেশতারা শুনতেছে। তো এই যে অ্যাকাউন্টেবিলিটি এবং দুর্নীতি, এটি আপনি ঠিকই বলেছেন যে আসলে এটি সমান্তরালভাবে চলে, এবং কৌশিক ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, দুর্নীতি সকল ধরনের উন্নয়নের গুরুতর প্রতিপক্ষ, মানে পজিটিভ উন্নয়নের গুরুতর প্রতিপক্ষ। এবং দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন, মানে আমরা যদি ইকোনমিক দুর্নীতির কথা বলি, তাইলে সব ধর্মে নিষিদ্ধ, শুধু ইসলামে নিষিদ্ধ না। কোন ধর্মে দুর্নীতি জায়েজ আছে? আমি অন্যান্য ধর্মের লোকদেরকে জিজ্ঞেস করছি যে আপনার ধর্মের মধ্যে কোথায় লেখা আছে দুর্নীতি করা জায়েজ, আমাকে একটু দেখাইতে পারেন। কোন ধর্মে এটা বৈধ না। এবং দুর্নীতির বিস্তার ঘটে দুটো কারণে। একটি হচ্ছে দুর্নীতির সুযোগ থাকা এবং সহজে পার পেয়ে যাওয়া, আর 2 নম্বর হচ্ছে মূল্যবোধের অবক্ষয়। আর দুর্নীতি সকল ধরনের উন্নয়নের গুরুতর প্রতিপক্ষ, যেটা আমি একটু আগে বলেছি।
ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ দুর্নীতির আশ্রয় নেয়। ভালো মন্দ বিচারবোধের সীমাবদ্ধতা বা অক্ষমতা, ব্যক্তিগত অসৎ প্রবণতা এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতার ব্যবহার সংক্রান্ত দ্ব্যর্থবোধকতা দুর্নীতির অন্যতম প্রধান উৎস। দুর্নীতি একটি মহাপাপ এবং শয়তান কর্তৃক নির্দেশিত মন্দ কার্য। কারো অর্থ সম্পদ তার ইচ্ছা বা বিনিময় ছাড়া গ্রহণ করা, কিংবা বিনিময় দিয়ে ও রাজি করিয়ে অথবা বিনিময় ছাড়া রাজি করিয়ে নেওয়া, এমনভাবে রাজি করিয়ে নেওয়া যে রাজি করানোর পিছনে দমন পীড়ন বা চাপ প্রয়োগ থাকে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ব্যবসায়িক সুবিধা গ্রহণ, অবৈধ সুবিধা বা ব্যবসা, অবৈধ মুনাফা অর্জনের প্রেক্ষিতে কমিশন লেনদেন, শুল্ক ও আয়কর ফাঁকি দেওয়া, সুযোগ বুঝে অতিরিক্ত মূল্য আদায় করা, স্বজনপ্রীতি যেটাকে নেপোটিজম বলা হয়, ঘনিষ্ঠ জনপ্রীতি, শুল্ক আয়কর ফাঁকি দেওয়া, আমদানি কর এবং রপ্তানি কর ফাঁকি দেওয়া, স্বার্থে শেয়ার বাজার নিয়ন্ত্রণ করা, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, স্মাগলিং, ব্ল্যাক মার্কেটিং, ব্যাংক নিয়ে পরিশোধ না করার প্রবণতা। ব্যাংকগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঋণ নিয়ে দাপট আছে, পরিশোধ করে না, বিদেশে গিয়ে বসে আছে। আপনারা একজনের নাম শুনেছেন, আমি ওনার নাম বলতে চাই না। আমাদের দৈনিক ইত্তেফাকও অনেকগুলো রিপোর্ট হয়েছে সেখানে ওনার ব্যাপারে, যিনি এনআরবি গ্লোবাল ব্যাংকে ছিলেন, আরো অন্যান্য। জনাব নুরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুর্নীতি এবং জবাবদিহিতার এটি মূল্যস্ফীতির ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করে আপনি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। আপনার কাছে আমরা আবার আসবো। আমরা চলে যাব রেজাউল হক কৌশিক আপনার কাছে জানতে চাই, বাড়ি ভাড়া, যাতায়াত, শিক্ষার আয় ব্যয় সহ বিভিন্ন সমস্যার কারণে এই কোভিড-19 এর সময়গুলোতে অনেক মানুষ গ্রামে চলে যাচ্ছেন। এটি আসলে কতটুকু নেগেটিভ প্রভাব পড়বে? আর সাথে সাথে নিত্যপণ্যের দাম ক্রমে বেড়ে যাচ্ছে, এটি আসলে কর্মসংস্থান এবং আয়ের সাথে একেবারে অসামঞ্জস্যপূর্ণ। এটি সমাধানে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি একটা কঠিন প্রশ্ন করছেন যে আসলে মানুষ চাকরি বাকরি ছেড়ে বা অন্যান্য বিভিন্ন কারণে শহর থেকে এখন গ্রামমুখী হচ্ছে, অনেকেই হচ্ছেন। তো এটা কি নেতিবাচক প্রভাব পড়বে সেটা আসলে বলাটা খুব কঠিন। আসলে যে কি ঘটবে এটা তো আমরা কেউই জানি না। অনেক ক্ষেত্রে খারাপ কিছু থেকেও ভালো কিছু আসে, এটা আমি পজিটিভ সেন্সে বলছি। যে একজন ব্যক্তি এখানে হয়তো 50,000 টাকা স্যালারিতে চাকরি করতেন, উনি এখান থেকে এখন চাকরি চলে গিয়েছে, উনি চলে গিয়েছেন। তো এখন ডক্টর নুরুল ইসলাম যেটা বলেছেন যে এখান থেকে উদ্যোক্তা হতে হবে, অনেককে অনেক বেশি বেশি উদ্যোক্তা হতে হবে। তো উদ্যোক্তা হওয়ার বিষয়ে উনি যদি হয়ে যান এবং সফল উদ্যোক্তা যদি হতে পারেন, তাহলে দেখা যাবে যে অনেক ভালো হয়েছে আর কি। আর যদি উনি ব্যর্থ হয়ে যান, যে তাহলেই ওনার জন্য যেরকম ক্ষতি, ওনার ফ্যামিলির জন্য ক্ষতি, এবং সেটা তার সমাজ, রাষ্ট্রের জন্য, সবার জন্যই ক্ষতি। কারণ সবার কাছ থেকেই মানুষের এক্সপেকটেশন থাকে, তার ফ্যামিলির এক্সপেকটেশন থাকে। তো সেই এক্সপেকটেশন যখন উনি পূরণ করতে পারবেন না, ওনার কাছে মনে হতে পারে যে উনি একজন ব্যর্থ মানুষ। এবং প্রথমটা যদি ঘটে যে উনি একজন উদ্যোক্তা হতে পেরেছেন এবং গ্রামীণ অর্থনীতি সেক্ষেত্রে চাঙ্গা হবে, তো সেটাতে অনেক ভালো কিছু হতে পারে। কিন্তু আসলে কি ঘটবে সেটা আসলে আমরা এখনই বলতে পারছি না। তো সবার আগে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে সার্ভাইভ করা, যে যেভাবে আছেন সেটা সার্ভাইভ করার তো এখন কোনো বিকল্প নাই। এবং আপনি দারিদ্র বিমোচনের কথা আগেও বলছিলেন, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে স্যার অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে ইসলামিক যে যাকাত সিস্টেম আছে সেটার কথা বলছে। ওর একটা বিকল্প ব্যবস্থার কথা আমি এখন বলছি, সেটা হচ্ছে সিএসআর। আপনি জানেন যে কোম্পানিগুলো সবার এখন তাদের আয়ের এবং লাভের একটা অংশ সিএসআর করতে হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যে সমাজের প্রতি, যে সমাজের, এই সমাজ থেকে তারা তো আসলে এই ইনকামটা এই সমাজ থেকেই করছে। তো এই সমাজে যারা গরিব আছে, যারা অর্থ যাদের কম আছে, তাদের প্রতিও তাদের দায়বদ্ধতা আছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো
আহ, এগুলো সিএসভি বলে তারা, কর্পোরেট সোশ্যাল ভ্যালু, এটা বলে যে সেটা যেভাবেই বলুক, এবং এটা যেটা এনভায়রনমেন্টকে ক্ষতি করে, তারা এনভায়রনমেন্টকে এই ক্ষতির একটা খেসারত স্বরূপও কিন্তু সমাজে দান খয়রাতের একটা বিষয় আছে আর কি। আমরা সহজ বাংলায় বললে দান খয়রাত, এবং অন্যদের ক্ষেত্রে সেটা যে তাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেই ক্ষেত্রে তারা দিতে পারেন, এবং সেটা যদি তারা অব্যাহত রাখেন এবং এক্ষেত্রে আরো এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা আরো যদি বাড়াতে পারেন, এক্ষেত্রে অন্যায় অনিয়ম দুর্নীতিও হচ্ছে। আমরা জানি তাদের নিজস্ব এলাকা এবং নিজস্ব জায়গাগুলোতেই তারা এই যে তাদের যে অর্থটা সেটা দান করে থাকেন আমরা দেখি। তো সেটা যদি একটু সমাজের সমভাবে বন্টন হয়, বন্টন ব্যবস্থা যদি সঠিক হয়, সেটা আরো দরিদ্রদের জন্য আরো অনেক হেল্পফুল হবে। আর সার্বিকভাবে দারিদ্র বিমোচনের জন্য যে স্যার তো একটা কথা বলেছেন যে জাকাত ব্যবস্থা কার্যকর করা, তো এটা কার্যকর করলে আরো বেশি ফ্রুটফুল হবে, সেটা আমার কাছে আমার দিক থেকেও মনে হয়। কারণ এখন আপনি দেখেছেন যে বিভিন্ন দেশে ইসলামিক যে ইসলামী ইকোনমি কিন্তু অনেক গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ তার এই যে রেজিলেন্স তার যেটা আছে, বা তার যে যৌক্তিকীকরণ যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো ইসলামিক অর্থনীতিতে অনেক বেশি। এই কোভিড এর সময়ে, এই খারাপ সময়ে তো আমরা ইচ্ছা মতো কিন্তু আমাদের যেখানে খরচ করার দরকার বা আমরা মনে করি সেখানেই কিন্তু খরচ করতে পারছি না। কারণ সাধারণ অর্থনীতিতে বলা হয় যে সম্পদ সীমিত কিন্তু আমাদের চাহিদা অসীম, কিন্তু ইসলামিক অর্থনীতির এটা একটা বেসিক পার্থক্যের জায়গা যে যে সম্পদটা আছে এটা সঠিকভাবে বন্টন এবং ব্যবস্থাপনা করাটাই হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল বিষয়। তো সেই জায়গাটা যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এবং এটা ইসলামিক অন ইসলামিক বলে কোনো কথা না, যে আমাদের এখন যেই সম্পদ আছে এই কঠিন সময়ে, বিপদের সময়ে এটা সঠিকভাবে ব্যবস্থাপনা করা, এবং যে দরিদ্র শ্রেণীর যারা আছে তাদেরকে একটা অংশ দেওয়া। এবং আপনি দেখছেন যে এখন গভর্নমেন্টও তো বিভিন্ন সেক্টর ওয়াইজ প্রণোদনার ব্যবস্থা করেছে। ধন্যবাদ কৌশিক আপনাকে। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা চলে যাব জনাব নুরুল ইসলাম আপনার কাছে। জনাব নুরুল ইসলাম, আপনাদের জানতে চাই, উন্নয়ন বাজেটের একটি বড় অংশ দুর্নীতিবাজদের পকেট চলে যাচ্ছে, এটি উত্তরণের উপায় কি বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। উন্নয়ন প্রকল্পে যে অর্থের অপচয় হয় সেটা বন্ধ করতে হবে আমি মনে করি। আমি অপচয়কে আগে ডিফাইন করেছি, সে অর্থে অপচয় এবং অপব্যয়কে বন্ধ করতে হবে উন্নয়ন প্রকল্পের। 2 নম্বর হচ্ছে মিতব্যয়িতা দরকার। কোরআন শরীফে বলা হয়েছে যে তুমি হাতকে গলার সাথে, হাতটা ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, হাতকে গলার সাথে বেঁধে রেখো না, আবার এভাবে ছেড়েও দিও না। তার মানে মিতব্যয়িতা অবলম্বন। এটা কিন্তু আমাদের বাজেটে কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়েছে। ডিটেইলস বাজেট যদি কেউ পড়েন সেখানে পাবেন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাজেট বক্তৃতায় এই বিষয়টা এসেছে। আরেকটা জিনিস আমি মনে করি যে আমাদের বিদ্যুৎ উৎপাদন না করলেও কয়লা নির্ভর উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকদের বছরের পর বছর বাজেটে হাজার হাজার কোটি টাকার ভর্তুকি দেয়া হচ্ছে, অথচ এইসব কোম্পানির বিদ্যুৎ মানুষ ব্যবহার করতে পারছে না। আমি এটি আমাদের সরকারকে অনুরোধ করব এই বিষয়টা চিন্তা করার জন্য, এবং আমাদের উন্নয়ন বাজেটে যাতে কোনো অসততা না হয় এটা খেয়াল রাখতে হবে, এবং সত্যিকার অর্থে যাতে সাধারণ মানুষের অসংখ্য মানুষের যাতে, সমস্ত মানুষের যাতে উপকার হয়। কারণ বাজেট কিন্তু মানুষের জন্য, এবং বাজেট কিন্তু একটা মানবিক বাজেট হওয়া দরকার। এবং সেই জন্য দুর্নীতির কথা আমরা আগে বলেছি যে সেটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
এবং আমাদেরকে নিজেরাই নিজেদের কাছে জবাবদিহি করতে হবে। আমরা কোনো অন্যায়ের মধ্যে আমরা যাব না, থাকবো না, অন্যায়ের মধ্যে আমরা যাব না। তাহলে আমাদের দেশ ভালো হবে। আমাদের দেশ ভালো হবে, আমাদের দেশকে ভালো করার জন্যই এটাকে স্বাধীন করা হয়েছে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক, তিনি আমাদের এই দেশকে ভালোবাসতেন এবং এই দেশের মানুষের জন্যই তিনি অনেক সারা জীবন কাজ করেছেন। এবং সেটি যদি মানুষের যদি উপকারের দেশের বাজেট যদি লাগে, তাইলে কিন্তু সেটা সফল বাজেট। এবং সকল মানুষের উন্নয়ন, সকল মানুষের অন্তর্ভুক্তি এর মাধ্যমে হতে হবে। এবং এজন্য এটাকে আমি মানবিক বাজেট বলছি। একসময় আমাদের বাজেট, পুরো বাজেটই মানবিক বাজেট হবে। শুধু মুষ্টিমেয় মানুষের কল্যাণ হোক, ধনীদের কল্যাণ হোক, আমার কোনো আপত্তি নেই। ধনীদেরও সম্পদ বৃদ্ধি করার অধিকার আছে, কিন্তু অসহায় মানুষদের দিকেও আমাদের তাকাতে হবে। এবং আমাদের উত্তরণের উপায় আমি বলেছি যে আমাদের ইসরাফ, অপচয় এবং অপব্যয় বন্ধ করতে হবে এবং মিতব্যয়িতা দরকার আমাদের যাতে বালিশ কেলেঙ্কারি যাতে না হয়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যত ধরনের যেগুলো আমাদের চোখের সামনে আসছে যাতে না হয়, এবং এটা আমাদের মনে রাখতে হবে একদিন আল্লাহর কাছে আমাদেরকে আমাদের সকল কিছুর হিসাব দিতে হবে, সকল কিছুর হিসাব দিতে হবে। এবং তাহলে আমি মনে করি যে উন্নয়ন কর্মকাণ্ডে যে বাজেট বরাদ্দ আছে সেগুলো ঠিকভাবে ব্যয়িত হবে। কারণ যে ব্রিজ রড দিয়ে বা যে স্কুল লোহার রড দিয়ে ছাদ ঢালাই করার কথা, সেখানে বাঁশের জিংলা কেন দেয়া? এটা তো ঠিক না, এটা তো দেওয়া উচিত না। এখন দুনিয়াতে হয়তো তাদের জবাবদিহি করতে হলো না, একদিন আল্লাহর কাছে, আল্লাহর আদালতে তাদের জবাবদিহি করতে। এবং আমাদের এই উত্তরণের উপায় আমাদের সবাইকে, সব নাগরিকদেরকে চিন্তা করতে হবে। আমাদেরকে এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের ব্যাপক মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। এবং এই কল্যাণটাকে কোরআনে বলা হয়েছে ফালা। আমরা নামাজের সময়, আজানের সময় বলা হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসে। এবং আরেকটি শব্দ কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে ফাউজ, মানে হিউম্যান ওয়েলফেয়ার। বাজেটেরও টার্গেট এটা, আর সেটাই নামাজের সময় হাইয়া আলাল সালার সাথে সাথে হাইয়া আলাল ফালা বলা হচ্ছে। তো সেটি আমাদের করতে হবে এবং আমরা করলেই আমরা এই উন্নয়ন বাজেটে যে দুর্নীতি হয় সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এবং সেটা থেকে বেরিয়ে আসতে পারলে আমাদের দেশের এবং আমাদের গোটা জাতির কল্যাণ হবে, আমাদের সরকারেরও সুনাম বেড়ে যাবে ইনশাআল্লাহ। সবুজ ভাই, আমি কথা শেষ করেছি এই প্রশ্নের। ধন্যবাদ নুরুল ইসলাম আপনাকে। আপনার কাছে আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে আসবো। আমরা চলে যাব রেজাউল হক কৌশিক আপনার কাছে। রেজাউল হক কৌশিক আপনার কাছে জানতে চাই, এই কোভিড-19 এর এই সময়টাতে আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখেছি যে ধনী গরিবের মধ্যে একটা চরম বৈষম্য ক্রমে বেড়ে যাচ্ছে। এটি দূরীকরণে কি উপায় থাকতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি অলরেডি একটু বলে ফেলেছি। রেজাউল হক কৌশিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, জি শুনতে পাচ্ছেন? জনাব কৌশিক, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি তো শুনতে পাচ্ছি আপনাকে। আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কৌশিক ভাই, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, সবুজ ভাই সম্ভবত শুনতে পাচ্ছে না। তো আমি প্রশ্ন আমি বুঝতে পেরেছি, কন্টিনিউ করি। তো সেটা আমি আগেই একটু বলেছি আসলে, যে এবং স্যারও বলেছেন যে আমাদের এই দরিদ্র জনগোষ্ঠীকে উপরের দিকে উঠাইতে বা দরিদ্র থেকে যারা অতি দরিদ্র আছে তাদেরকে দরিদ্র করা এবং দরিদ্র থেকে কিভাবে আস্তে আস্তে তাদেরকে সচ্ছল করা যায় এ বিষয়ে আমাদের গভর্নমেন্টেরও কিন্তু বিভিন্ন প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো অনেক ক্ষেত্রেই বাস্তবায়ন হয় না, এখানেও অনেক ক্ষেত্রেই লুটপাট হয়, অনেক ক্ষেত্রে অব্যবস্থাপনা আছে এবং
এইসব প্রজেক্ট বাস্তবায়নে যাদেরকে দেওয়া হয় তাদের অনেক ক্ষেত্রেই যোগ্যতারও অনেক অভাব আমরা দেখি, এবং যারা চৌকস কর্মকর্তা তাদেরকে দেওয়া হয় না, এবং অনেক ক্ষেত্রে থার্ড পার্টির মাধ্যমে এই কাজগুলো করানোর একটা প্রবণতা থাকে। কারণ এগুলোকে খুব গুরুত্ব সহকারে গভর্নমেন্ট থেকে দেখা হয় না। যতটুকু করা হয় সেটা অনেক ক্ষেত্রে তাদের যে হচ্ছে স্থানীয় লেভেলের বা লোকাল লেভেলের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে সন্তুষ্ট করার একটা প্রবণতা থাকে, এবং অনেক ক্ষেত্রে গভর্নমেন্টকে শুধুমাত্র প্রদর্শন করার জন্য, লোক দেখানোর জন্য অনেক কাজগুলো করা হয়। কিন্তু বাস্তবে যাতে অতি দরিদ্র থেকে দরিদ্র করার জন্য এবং দরিদ্র থেকে সচ্ছল করার জন্য যেই সব উদ্যোগ নেওয়ার দরকার সেগুলো গভর্নমেন্টের থেকে অনেক ক্ষেত্রেই নেওয়া হয় না। এক্ষেত্রে আমাদের এনজিও গুলো খুব ভালো কাজ করছে। যদিও যেই এনজিও গুলো কাজ করছে তাদেরও অনেক সমস্যা আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, কিন্তু তারপরও যে বিদেশি টাকায়, বিদেশি অর্থে বা বিদেশি মদতপুষ্ট আমরা বলি, সেই অর্থে কিন্তু এনজিও গুলো ভালো কাজ করছে অনেক ক্ষেত্রে আমাদের দরিদ্র মানুষকে একটু সচ্ছল করার জন্য। তো এর জন্য আসলে ধন্যবাদ রেজাউল হক কৌশিক আপনাকে। আপনি আমাদের সাথে থাকুন। আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে চলে যাব জনাব নুরুল ইসলাম আপনার কাছে। জনাব নুরুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, শিক্ষা খাতে আরোপিত ভ্যাট বিরূপ প্রভাব ফেলবে কি? করোনাকালীন সময়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এই শূন্যতা পূরণে সরকারের কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% ভ্যাট বসানো হয়েছে। আমার মনে হয় এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে। তো এই যে 15% ভ্যাট প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে, তো এই যে বিশ্ববিদ্যালয়ের উপর যে কর ভ্যাট আরোপ করা হয়েছে, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রদের কাছ থেকে আদায় করবে। আর এই ছাত্র কারা? এই ছাত্র বেশিরভাগই হচ্ছে দেশের অসহায় মানুষদের সন্তানরা, যারা অনেক কষ্ট করে একটি পর্যায়ে এসে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এসেছে। যারা বিত্তবান আছেন তাদের অনেকের সন্তান তো বিদেশে পড়াশোনা করেন, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই ভালো দিক, তারা বিদেশে পড়বেন, যোগ্যতা অর্জন করবেন। কিন্তু আমাদের দেশের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যারা পড়ে, এই ভ্যাটটা কিন্তু বিশ্ববিদ্যালয় দিবে ছাত্রদের থেকে আদায় করেই। তো মূলত আমাদের এই অসহায় মানুষগুলোর উপরেই সেটা সওয়ার হবে, এবং হয়তো ওই ছাত্রকে টিউশনি করে ওই ভ্যাটের টাকা যোগান দিতে হবে, তার বাবা মা হয়তো তাকে দিতে পারছে না, এবং সেটি দিতে গিয়ে অনেক কষ্ট করতে হবে তাকে। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব এটি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য। আর আমাদের একজন ভাই একটা প্রশ্ন করেছেন, এম আজিম আলী, তিনি বলছেন যে শিক্ষার্থীদের বাড়িতে কাজ করা উচিত। আমার মনে হয় কোভিডকালীন সময়ের কথা বলছেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যারা বাড়িতে আছে, যে সমস্ত শিক্ষার্থীরা, তারা তাদের যদি শারীরিক সক্ষমতা থাকে, তারা যদি অসুস্থ না হয়ে থাকেন, এটা করবেন, অবশ্যই বাড়িতে কাজ করবেন। আমি ওনার সাথে একমত, বাড়িতে কাজ করা উচিত। খালি জায়গা থাকলে গাছ লাগাবেন, চাষবাসে বাবা মাকে সাহায্য করবেন, যে সমস্ত কর্মকাণ্ডে ওই পরিবার জড়িত, সেই কর্মকাণ্ডগুলোতে ওনারা সাহায্য করবেন, এবং নিজেদের অল্প স্বল্প জমি থাকলে সেটাকে অবশ্যই চাষের আওতায় আনবেন, বনায়নে অংশগ্রহণ করবেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে আমরা আছি, এজন্য সবুজায়নের কাজে তারা অংশগ্রহণ করবেন, এবং আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা সেগুলো করছেন বলে আমি মনে করি। আমাদের শিক্ষার্থীরা এই কঠিন সময়ে তারা, নাইলে সবুজ বাংলাদেশ হয়ে যেত না। গ্রাম কিন্তু সবুজ হয়ে গেছে, এবং ছাদে পর্যন্ত, যাদের ছাদ আছে, ছাদে পর্যন্ত ছাদ কৃষির কথা আপনারা দেখেছেন, যে কি অনেকগুলো ইউটিউবে অনেকগুলো আমাদের শাইখ সিরাজ মহোদয় উনি দেখিয়েছেন। কাজে শিক্ষার্থীরা বাড়িতে কাজ করবেন,
পড়ালেখাও করবেন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, ধন্যবাদ রেজাউল হক কৌশিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে খুব মূল্যবান আলোচনা করেছেন। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত থেকেছেন। আমাদের পরবর্তী লাইভ অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই লাইভটি এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আপনাকে